আপু আপনাকে একটা ভিডিও দেখাবো আমি আজকে। সাংবাদিক ইলিয়াস হোসেন জামাতে ইসলামকে নিয়ে একটা মন্তব্য করেছে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া একদম মানে ভাইরাল অবস্থায় আছে এবং সবাই এই ভিডিওটা নিয়ে ট্রোল করতেছে। ঠিক আছে, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায়নি। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম তো, আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আমার কাছে তার কথাগুলো চমৎকার লেগেছে। এটা অনেক অনেক দামি কথা বলেছে সে, কিন্তু অনেক দেরি করে বলেছে। মানে অনেক সময় আমার মনে হয় বিএনপির প্রতি তার একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। যেমন পিনাকির একটা রাগ ছিল, ক্ষোভ ছিল যে তার উপরে মামলা দেওয়া হয়েছে, সে অপরাধ করেছে, সেটা তো 100% শিওর। তারপর তাকে কেন, তার প্রতি কেন মানে তার অন্যায়ের মানে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হলো, সেটার জন্য তার রাগে ক্ষোভে প্রতিশোধ, ব্যক্তিগত আক্রমণে কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। ইলিয়াসও আমার মনে হচ্ছে যে তার ব্যক্তিগত কোনো কষ্ট থেকে সে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। সে কোনো অন্যায় করে ফেসে গেছে, পার পায় নাই, আওয়ামী লীগের কাছে কোনো প্রকার পাত্তা পায় নাই যে অন্যায় করেছো, অন্যায়ের মাসুল তোমাকে দিতে হবে। এখন সেটা অন্যান্য দলের মধ্যে পাওয়া যায়, যেটা সে পায় নাই বিধায় এত বছর ধরে যে রাজাকারের সন্তান, আমি গর্ব করে বলতো আমি পাকিস্তানের সন্তান, সেই যে কথাগুলো তার রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। এবং আজকে যে ভিডিওতে যে কথাটা বলছে, এইটা অনেস্টি যদি সে বলে থাকে তাহলে সেটা অনেক মূল্যবান কথা বলেছে, দামি কথা বলেছে। এবং এইটার জন্য তাকে নেগেটিভ ভাবে না দেখে তাকে পজিটিভ ভাবে সাবাসী জানানো উচিত, এবং এই কথাটা পরবর্তী সময় যেন আবার সে বদলায় না ফেলে, এটাও দেখা উচিত। আবার তার বক্তব্য পরিবর্তন হয় কিনা মুফাসসিলের মতো, যে আমি তো আগে আস্তিক ছিলাম সেই জন্য বুঝি নাই, এখন নাস্তিকের জন্য এখন বুঝি, এরকম হলে আবার সমস্যা। হ্যাঁ, মুফাসসিল তো এক বছর নাস্তিক থাকলে পরের বছর আস্তিক, পরের বছর আবার নাস্তিক, এই বছর আওয়ামী লীগ হলে পরের বছর বিএনপি, নানা তালে। মানে এরা হলো মানসিক অসুস্থ মানুষ। আমার কাছে এটা মনে হয় একটা মানসিক সমস্যা। আমি বলি আপনাকে, কিছু শিক্ষিত বেকার যুবক আছে বা যুবতী আছে যারা পড়াশোনা করার পরে দেখা যায়, যেমন মুফা ব্যারিস্টারি পড়ছে কিনা আমি জানি না, তার সার্টিফিকেট আছে কিনা, সে কোনোদিন আদালতের প্রাঙ্গণ বোধহয় যেতে পারে নাই বিদেশে গিয়েও। তো সে কিছু কিছু ল ট শিখছে, এটা দিয়ে একটু চাপা টাপা মারে, কিন্তু আবার বলে যে ডক্টরেট করছে। আমি জানি না সে কোন ধরনের ডক্টরেট করছে, কিন্তু তার কিছু জ্ঞানহীন কাজের জন্য আমাদের লজ্জা হয় বাঙালি হিসেবে, যে সে একজন বাঙালি বা বাংলাদেশের সন্তান। এটা এই জন্য আমাদের লজ্জা হয়। ইলিয়াস, পিনাকির মতো মুফাসসিলকে নিয়েও লজ্জা হয়, আমাদের অপমান হয় আমাদের দেশে। তো তারা সেটা বুঝে না, কারণ হচ্ছে তারা মানসিক রোগে ভুগছে, হিপোক্রেসি মেন্টালিটিতে ভুগছে। তাদের ভিতরে একটা রোগ আছে, যেটার রোগের চিকিৎসা আসলে দরকার তাদের। আর আরেকটা কথা হচ্ছে, তিনজনই এখন হতাশায় ভুগতেছে, একজন ইলিয়াস, একজন পিনাকি, আর একজন মুফাসসিল, চরম হতাশায় ভুগতেছে। হ্যাঁ, মুফাসসিলের আরেকটা বিষয় বলি, এবং তিনজনই তাদের আয়ের উৎস অনলাইন। এখন তারা কি করে, মানুষের যে ইমোশনাল জায়গাগুলা, এগুলাকে ডাইভার্ট করে, বিভিন্ন সময় মেন্টালি ডাইভার্ট করে, দর্শকদের করে করে একটু আলাদা টেস্ট দেয় কিছুদিন পর পর, দিয়ে দিয়ে তারা চাঙ্গা রাখে। এই তিনজন যে পরিমাণ গুজব প্রোডাকশন করছে এই গত এক বছর আগে বা আরো 2-3 বছর থেকে, যে পরিমাণ গুজব প্রোডাকশন করছে, এবং তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা কিন্তু মিলিয়ন মিলিয়ন। ঠিক আছে, এগুলা করেই তো করেছে এদের। হ্যাঁ, এদের কিন্তু এই বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের ফানি, হ্যাঁ এই ধরনের গুজব, এই সব গল্পবাজ, এগুলোর খুব লাইক করে। ঠিক আছে, এই কারণে শিক্ষিত লোকেরা
দাদা, শিক্ষিত লোকেরা যদি রুচির দুর্ভিক্ষের হতাশায় ভোগে, তাহলে তারা সমাজের জন্য একটা ভয়াবহ রকমের কি বলে নেগেটিভ বার্তা প্রচার করে, এবং তাদের জন্য যুব সমাজ নষ্ট হয়, এবং তারা একাংশ কিন্তু নষ্ট করেই ফেলেছে। এগুলো বিকলাঙ্গ হয়ে গেছে যারা তাদের কমেন্টে গিয়ে কত বড় ক্ষতি করছে। এই পিনাকি উস্কানি দিয়াই তো এই 32 ভাঙছে, তাই না? তার উস্কানির কারণে এই ঘটনাটা কিন্তু তখন ওইভাবে ঘটছে। যদিও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক অমূল্য সম্পদ, এটা রাজনৈতিক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সম্পদ সেটা ছিল। ঠিক আছে, তো এই যে আমাদের এত বড় একটা বাংলাদেশের এইটা আওয়ামী লীগের কিচ্ছু হয় নাই, এই ক্ষতিটা বাংলাদেশের হয়েছে। সারা পৃথিবীর মানুষ কিন্তু বাংলাদেশকে খুব ভালো দৃষ্টিতে, ভালো চোখে, পৃথিবীর যারা কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য তারা তারা বিষয়টাকে কোনোভাবে ভালোভাবে দেখে না। হ্যাঁ, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বিদেশিরা কি ভালো বলছে যে তোমরা বাঙালিরা হচ্ছে বেঈমান, নিজের দেশের রত্নকে চিনো নাই, নিজের দেশের এত বড় একটা মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ আইডল মনে করে। আজকে আমি বলে দিলাম, এই পৃথিবীতে রাজনৈতিক চর্চা করতে হলে, যেমন আমরা প্লেটো বলেন বা অ্যারিস্টটল বলেন, বিভিন্ন দার্শনিকের যে রাজনৈতিক দর্শন আমরা পড়াশোনা করি, পাশাপাশি বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, এটা অক্সফোর্ডে পড়াইতে হবে, এবং তার রাজনৈতিক দর্শন থেকে আদর্শ রাজনীতি সৃষ্টি করা সম্ভব। এবং পৃথিবীকে সুন্দর একটি পৃথিবী, সুন্দর নাগরিক, ভালো নাগরিক, সুনাগরিক বলেন, সুরাষ্ট্র কাঠামো বলেন, সবকিছুর জন্য বঙ্গবন্ধুর আদর্শ পৃথিবীর যেই প্রান্তে যাবে সেই প্রান্ত আলোকিত করবে, এবং তাকে নিয়ে যত গবেষণা করবে ততই আরো আমরা লাভবান হব, পৃথিবী লাভবান হবে। বঙ্গবন্ধু শুধু একটা নাম নয়, একটা আদর্শের প্রতীকও নয়, তিনি সমস্ত পৃথিবীর জন্য উদাহরণ, এবং পৃথিবীর জন্য রাজনৈতিক দর্শন, মানবিক দর্শন। ওনাকে বিলেন বানানো হয়েছে ওনার ফ্যামিলি সহ মারার আগে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম পরিকল্পনা করে ওনাকে বিলেন বানানো হয়েছে, সেই রকম ওনাকেও করা হয়েছে। সেইগুলো সবকিছু মুছে যাবে ওনাকে নিয়ে গবেষণা করলে। তিনি যে কতটা বড় মাপের একটা নিদর্শন, সারা পৃথিবীর জন্য উদাহরণ, এটা যত গবেষণা করবে, যত গভীরে যাবে, ততই মানুষ মুক্ত হবে, পৃথিবী লাভবান হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ, পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকে অনুসরণ করছে। ঠিক আছে, এখন যারা স্বাধীনতা চায়, আপনার বেলুচিস্তানে যেটা হচ্ছে, তারা স্বাধীনতা চায়, তাদের নেতারা কিন্তু আমি অনেকের বক্তব্যে দেখেছি যে তারা বঙ্গবন্ধুকে অনুসরণ করে, যে কিভাবে বাংলাদেশটাকে তিনি নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছেন। পৃথিবীর অনেক মানুষ ওনাকে ফলো করার বাইরে যে কোনো কিছু আমরা চিন্তাই করতে পারি না। আপনি দেখেন 5ই আগস্টের পরে যারা নব্য নেতা সৃষ্টি হওয়ার চেষ্টা করেছে, নব্য নেতাজি যারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে এখনো, তারা বিভিন্ন সময় এই বঙ্গবন্ধুর কৌশল অবলম্বন করার চেষ্টা করে, কিন্তু তাদের বিভিন্ন কথায় মানে 10টা থেকে 2-1টা কথা দেখা যায় বঙ্গবন্ধুর সিস্টেম ফলো করে ওরা, এবং কায়দা কৌশল ফলো করে। যেমন বঙ্গবন্ধু বেঁচে থাকাকালীন তাদের বিচার করে যেতে পারেন না যারা যুদ্ধ অপরাধী, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি বেঁচে থাকলে হয়তো বা সঠিক যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের বিচার হতো, তাদেরকে বের করা হতো, তো সেটা হয়নি। তো এখন তারা ওইখান থেকে শিক্ষা নিচ্ছে যে না, শত্রু বাঁচায় রাখা যাবে না। তারা কিন্তু এটা ফলো করছে যে বঙ্গবন্ধু তো থাকলে করতো, উনি তো পারে নাই, আমরা এটা করব না। এই জন্য এরা লাগাতার মানুষ হত্যা করছে। মানে যা আওয়ামী লীগ করলেই দেখেন না, বলতেছে যে আওয়ামী লীগ করো, সেটাই অপরাধ। আওয়ামী লীগ করলেই শত্রু মনে করছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এইটা তাদের ব্রেনে এখন ঢুকে গেছে। আমরা আমাদের ওই প্রশ্নে আবার রিটার্ন যাই। 15ই আগস্টের মতন তারাও পরিবার সহ হত্যা হয় কিনা সেই ভয়টাও তারা এখন পাচ্ছে, যে আমাদের জীবনে আরো এর চেয়ে বড় ভয়ঙ্কর মৃত্যু আসে কিনা, আমরা যে পাপ করেছি এটার মোচন হয় কিনা, এই জিনিসটা তাদের ভিতরে ভয় কাজ করছে। এই জন্য তারা জীবন থাকতে এই সমন্বয় যারা নাপা টাপা আছে
প্যারাসিটামল আছে, তারা জীবন থাকতে চায় না আওয়ামী লীগ আসুক। আরো যারা ওই যে পার্থ, তারপরে ফুয়াদ, তারপরে হচ্ছে ববি হাজ্জাজ, এরা জীবন থাকতে চায় না আওয়ামী লীগ আসুক, কারণ আসলে তাদের অবস্থা কি আরো এই দেশের জনগণ আরো কঠোরভাবে, এক নেতা এক দল, হ্যাঁ এক নেতা এক দল, এদেরকে কি আরো কঠোরভাবে মানে তাদের এই কি বলে এটাকে জবাবটা কঠোরভাবে ফিরে দিবে কিনা সেই ভয়ে তারা ঘুমাতে পারে না এবং আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তারা ঘুমাইলেও আওয়ামী লীগ দেখে, সেই জন্য তারা সারাক্ষণ শুধু এই একই কথা বলতে থাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এরা জানে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ যে মানে কিভাবে আবার গজায় উঠে যাবে এটা চিন্তাও করতে পারতেছে না। কোন জায়গায় মানে বীজ গজালে কোন জায়গায় গিয়ে গাছ হবে সেটা তারা এখনো কল্পনা করতে পারছে না। জি আপু, আমরা ওই শেষ দিকে চলে আসছি আজকের আমাদের আলোচনা ছোট। আমরা ওই বিএনপি নেতা আব্দুল সালাম সাহেব যে বক্তব্যটা রাখছেন, আপনার কি এটা মনে হয় যে বিএনপির মূলত বিএনপির ভিতরে এই ধরনের একটা চিন্তা কাজ করে যে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে আসতে হবে, না হলে সমস্যা আছে? আপনার কি এরকম মনে হয়? তারা 17 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন বারবার তাদেরকে যখন বলা হতো যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে মানে সফল হতে দেন, তাদেরকে যখন আহ্বান করা হতো তারা তখন আসতো না। তারা বোঝানোর চেষ্টা করতো আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করিনি তাহলে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়নি। তো তারা এখন আবার এটাও ফিল করছে যে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, আমরা নির্বাচন করলাম, এটাও যদি পরবর্তী সময়ে আমাদের মতো করে আবার উপস্থাপন করে যে এটা নির্বাচন তো সুষ্ঠু নির্বাচন হয়নি, তখন আমাদের ক্ষমতা ভেঙে পড়বে চাষের ঘরের মতো। তারা এই ভয় পাচ্ছে। হইতে পারে, ঠিক আছে, হইতে পারে, হয়তো এই ধরনের কিছু তারা ভাবছে। জি, তাহলে আপু আজকে আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করব। আসলে দেখাতে চায় যে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সব দল অংশগ্রহণ করেছে, আমরা বিজয়ী হয়েছি, এটা দেখাতে চায়। দেখায় দীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকতে চায়, মানে সুন্দর সুন্দর কিছু চায় যাতে টেকসই ভাবে 5টা বছর অন্তত থাকতে পারে শান্তিপূর্ণ ভাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে বলাটা ঠিক হয় নাই, শান্তিপূর্ণ ভাবে বলাটা ঠিক হয় নাই। তারা শান্তিতে থাকতে চায়, কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী দলগুলো শান্তিতে থাকতে পারবে কিনা বা তাদেরকে শান্তিতে রাখবে কিনা সেই ওয়াদা তারা কিন্তু এখনো দেয় নাই যে আমরা ক্ষমতায় আসলে সবাই নিরাপদে থাকতে পারবে। জানি না আমরা কি হবে, পরবর্তী সরকার আসলে আমরা তখন বুঝবো, যখন যদি নির্বাচন হয় এবং ওই ইউনিট সরকার যদি আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে একটা ইলেকশন দেয়। জি, আপনার মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের সাথে আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।